মেন্টাল এবিলিটি সহ যেগুলো গাণিতিক বা ম্যাথমেটিক্সের সাথে কানেক্টেড, এই প্রশ্নগুলো সমাধান হয়েছে। বাকি যে প্রশ্নগুলো আছে ওগুলোর মধ্য থেকে আমি এখন কথা বলবো। তো প্রথমে আমরা একেবারে মিক্সড আমি বলবো, বাংলা ইংরেজি দুটোই আমি আলোচনা করে করে আগাচ্ছি। 1 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি চামেলি, আমাদের এই কোয়েশ্চেনের সেটটা ছিল। তো 1 নম্বর কোয়েশ্চেনটাই ছিল মূলত একটা ইংরেজির প্রশ্ন, চুজ দ্য সিনোনিম ফর ফ্রেট। তো আমরা এখানে যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলোর দিকে খেয়াল করব। এখানে একটা অপশন হচ্ছে প্লাসিডিটি, আর একটা অপশন হচ্ছে কম্পোজার, এপ্রিহেনশন অ্যান্ড ইকুইমিনিটি। তো আমরা জানি এখানে আমি একটু সহজে মনে রাখার জন্য আমি বলি, এখানে এই যে কিওয়ার্ড যেটা আছে, আমাদের কিওয়ার্ডটার অর্থটা হচ্ছে যেমন ফ্রাইটেন ভয় দেখা, এটার অর্থ হচ্ছে ভয় বা ভীতি। তাহলে প্লাসিডিটি শব্দের এই শব্দটার অর্থ দাঁড়ায়, এটার অর্থ হচ্ছে যে স্বচ্ছলতা। তাহলে কম্পোজার শব্দের অর্থ আমরা পাই সংযম। তাহলে এই ইকুইটি ইকুইমিনিটি কাছাকাছি শব্দ আপনারা দেখেই বুঝতে পারছেন, এটার অর্থ মূলত সমতা বা সমতার কাছাকাছি একটা অর্থ। এপ্রিহেনশন এই শব্দটার অর্থ হচ্ছে সংশয়। তাহলে সংশয় অথবা কনফিউশন এই ধরনের অর্থ। তাহলে যেখানে সংশয় থাকে ওখানেই ভয়। তাহলে পরে আমাদের এখানে অ্যান্সারটা চাওয়া হচ্ছে সিনোনিম। তাহলে ফ্রেটের সিনোনিম হিসেবে আমরা পাচ্ছি অপশন সি। সহজ ছিল প্রশ্নটা। আচ্ছা, এবার আসেন আমরা 2য় নম্বর প্রশ্নটা দেখি। আমি যেখানে একটু কথা বলবার দরকার হবে ওখানেই আমি কথা বলবো, যেখানে সহজে বলে দেওয়া যাচ্ছে ওখানে আমি সময় নিব না। এই কাজ করতে আমি বদ্ধপরিকর, এই প্রশ্নটা। এখানে পরিকর শব্দের অর্থ কি? তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে আমি দেখেন এই কাজ করতে আমি বদ্ধপরিকর, তাহলে এখানে ডিটারমাইন্ড যদি ইংরেজিতে হয়, তাহলে এখানে মূলত কোমর, শ্বাস এবং প্রতিশ্রুতি এই ধরনের বিষয়গুলোর তুলনায় আপনি এই প্রতিজ্ঞা শব্দটা যদি বসাই, তাহলে আমি বদ্ধ প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ এই শব্দটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে। কম্পারেটিভলি দ্য ইজিয়েস্ট কোয়েশ্চন অন দ্য হোল কোয়েশ্চন। ঠিক আছে, পুরো প্রশ্নের মধ্যে সবচেয়ে সহজ জায়গাটা দেখেই সবাই আশা করি এটা পেরেছেন। বাংলার একটা প্রশ্ন ছিল অথবা মানসিক দক্ষতার প্রশ্ন হিসেবে বিবেচনা নিতে পারি। এবার আসেন 3য় নম্বর প্রশ্নটা, একটু কনফিউজিং। 3য় নম্বর প্রশ্নটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। 3য় নম্বর প্রশ্ন, এটা বাংলাদেশ বিষয়াবলী থেকে আসছে। এটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? তাহলে এখানে অবশ্যই 3টি অপশন অন্তর্ভুক্ত, একটি অপশন অন্তর্ভুক্ত নয় এই ধরনের। তাহলে আমরা ব্যাপারগুলো একটু দেখি। তাহলে আমরা সকলে জানি অপশন এতে বাক স্বাধীনতা। তাহলে আমরা জানি 39 সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে এটা আছে এবং এটা অবশ্যই আমাদের মৌলিক অধিকার। তারপরে আমরা অপশন সি তে দেখতে পাচ্ছেন সভা সমাবেশের অধিকার। তাহলে আমরা জানি 37 নম্বরে সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদে সমাবেশ বা সভা করার অধিকারটা আছে, এটাও মৌলিক অধিকার। এবং ধর্মীয় স্বাধীনতা এই ব্যাপারটা আমরা সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে পাই। তো শিক্ষার অধিকার কি মৌলিক অধিকারের মধ্যে আছে? কিন্তু সংবিধানে আসলে শিক্ষার অধিকার এটা রাষ্ট্র মানে মূলনীতি, রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো আছে 17 নম্বরে এটা উল্লেখ আছে, কিন্তু মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। সুতরাং দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। শিক্ষার অধিকার সহজ ছিল। তারপরে আসেন কোয়েশ্চেন নম্বর 4। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর প্রতিষ্ঠাতা কে? তো এটা সহজ, এটা জেনারেল নলেজের প্রশ্ন। এখানে আব্দুল্লাহ ওছালান। এটা আশা করি আপনারা অনেকেই পেরেছেন, বিশেষ করে যারা সাম্প্রতিক গুলো মোটামুটি দেখেছেন তাদের কাছে এই প্রশ্ন একেবারেই জটিল ছিল না। আচ্ছা, এরপরের প্রশ্নের মধ্যে গাণিতিক প্রশ্ন আছে। গাণিতিক প্রশ্ন ছাড়া এখানে এরপরে আমরা কোয়েশ্চেন নম্বর 7 দেখতে পাচ্ছি। 7 নম্বর প্রশ্নটা আমরা দেখি। এখানে প্রশ্নটা হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর
ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করে? দেখেন, অনুমোদনের পরে পূর্ব বাংলায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শেরে বাংলাকে ফজলুল্লাহ থেকে শুরু করে স্যার সলিমুল্লাহ থেকে শুরু করে এখানে এরা সবাই কিন্তু মিটিং করেছিল এবং সবচেয়ে বড় ভূমিকাটা জায়গা দেওয়া এবং ইংরেজদের সাথে বারবার তদবির করার কাজটা করেছেন স্যার সলিমুল্লাহ। ওনার নামে একটা হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছিলেন। এই প্রশ্নটা আমরা 7 নাম্বারটা গেল। এবার আমরা 8 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 8 নাম্বার প্রশ্নটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্নটা একটু মিক্সড করে দেওয়া হয়েছে, মানে টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক ধাপে ধাপে সাবজেক্টের পর আরেক সাবজেক্ট দেওয়া হয় নাই। এটাও একটা পরীক্ষা কিন্তু। 8 নাম্বার, লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? তো আমরা জানি এখানে উত্তরটা আপনারা যেহেতু এখানে আছে আমরা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন, অর্থাৎ ইনি মূলত 1776 সালে যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার যে অর্থাৎ বর্তমান আমেরিকা বর্তমান ইউএসএ, এটা কিন্তু আমাদের ভারত যেভাবে ব্রিটিশদের কলোনি ছিল আমেরিকাও ব্রিটিশদের কলোনি ছিল, তাহলে আমেরিকার সাথে ব্রিটেনের যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের মধ্যে ক্যাপ্টেন হিসেবে ভূমিকা রেখেছিল লর্ড কর্নওয়ালিস, এই জন্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। প্রশ্নটা একটু একটু গভীর থেকে আসছে স্বাভাবিকভাবে, অর্থাৎ এখানে আমাদের যে ইংরেজ পিরিয়ডের বা প্রাচীন ইতিহাস অংশ থেকে এত গভীর থেকে প্রশ্ন আগের প্রশ্নগুলোতে আমরা তেমন দেখি না। আচ্ছা, এই প্রশ্নটা কমন আসছে, এটা বিগত বছরের প্রশ্ন, আগেও এই প্রশ্ন আমরা বিসিএস এর প্রশ্নের মধ্যে দেখেছি। যারা প্রিভিয়াস কোশ্চেন পড়েছেন তারা এখানে সবাই পেরেছেন। ভাষা আন্দোলনের জন্য যে তমুদ্দুন মজলিস এবং এখানে অধ্যাপক আবুল কাশেম স্যার, এই স্যারের ফিজিক্সের টিচার ছিল, এটা হুবহু আগে বিসিএস পরীক্ষায় এসেছে। একই প্রশ্ন আবার রিপিট আসছে, যারা প্রিভিয়াস কোশ্চেন করছেন এটা পারছেন। এটা খুব কঠিন কোশ্চেন ছিল এই প্রশ্নটা। এভাবে সাধারণ জ্ঞান পড়ার সময় আপনি সাধারণ জ্ঞানের বইতে সাধারণত এই অর্থাৎ প্রাচীন যুগের বিশেষ করে অর্থাৎ 1757 সালের পর থেকে যে ব্রিটিশ পিরিয়ডের ভাইসরয় বা লর্ডস এদের জীবনী সম্পর্কে এত ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা তেমন একটা সাধারণত পড়া হয় না, এই জন্য প্রশ্নটা একটু কঠিন ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এবং এই যে প্রশ্নটা এগুলো বিগত বছর থেকে আসছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির পুষ্টিবাচক রূপ কি? তাহলে এখানে আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্য রূপান্তরের থেকে একটা প্রশ্ন আসছে। কারণ আমাদের এই যে স্টেটমেন্ট মূল বক্তব্যের মূল কথাটা অর্থটা ঠিক রাখতে হবে এবং একটা নেগেটিভ সেন্টেন্স যেহেতু না আছে এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে আমরা দেখেন এখানে না যেখানে উল্লেখ আছে এই দুটো অপশন সরাসরি বাদ, কারণ আমাদেরকে অস্তিবাচক করতে হবে, অস্তিবাচক প্রশ্নের মধ্যে নেগেটিভ পার্টিকেল থাকা যাবে না। এই দুটো অপশন সরাসরি প্রথমে বাদ দিয়ে দিব। এখন তৃতীয় অপশনে দেখতে পাচ্ছি এখানেও না আছে, এটাও বাদ। আমাদের অপশন 4 হচ্ছে অ্যান্সার। খুব ইজিলি ইলিমিনেটিং প্রসেসে এই প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারেন, কারণ নেতিবাচক বাক্যকে ইতিবাচক করতে হবে, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হবে, যেখানে যেখানে নেগেটিভ পার্টিকেল আছে ওই অপশনগুলো বাদ, এটা অ্যান্সার, আর কোনো ব্যাখ্যার দরকার না, ইজি। আচ্ছা, এবার আসেন সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না। ট্রিকি প্রশ্ন, চমৎকার এবং সুন্দর প্রশ্ন হয়েছে। এখানে বলা হচ্ছে এখানে ভুল ঘটেছে, তাহলে আমরা বাক্যটা দেখি, সত্যকে বানানগত শুদ্ধতা আছে, স্বীকার বানান শুদ্ধ, করতে শুদ্ধ আছে, অনেক ব্যক্তিরা হয়তো অনেক ব্যক্তি হবে অথবা ব্যক্তিরা হবে, তাহলে এখানে বাহুল্য দোষে দোষী একটা পেয়েছি। আর চায় না, এটা চীন দেশ হয়ে গেছে, এটা বানানটা শুদ্ধ হবে চায় না, ঠিক আছে। বানানটা শুদ্ধ হবে খায় না, বানানটা শুদ্ধ হবে যায় না, অর্থাৎ নেতিবাচকটা আলাদা হবে। এই জন্য এখানে বানানের সমস্যা দেখতে পাচ্ছি, এখানে বচনের সমস্যা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা অপশনের মধ্যে কি পাচ্ছি? বানান ও বচন। অপশন 4 হচ্ছে অ্যান্সার, অপশন 4 হচ্ছে অ্যান্সার, আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের হচ্ছে কোয়েশ্চেন 12 বা 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে ওডিএস, ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস। এটা প্রশ্ন মোটামুটি খুব গভীরভাবে ভালোভাবে প্রিপারেশন যারা নেয় তারা কনফিউজড হয়ে যাবে, কারণ এখানে যে 4টা আছে সবগুলোই কিন্তু জলবায়ু পরিবেশ এই সমস্ত বিষয়ের সাথে সম্পৃক্ত। কিয়োটো এটা কানাডায়, কিয়োটো জাপান, মন্ট্রিল কানাডা, প্যারিসে, রামসার এই জায়গাটা এটা ইরানে। তাহলে এখানে 4টা, রামসারটা হয়েছিল মূলত, এটা একটা কনভেনশন, এটা হয়েছিল মূলত জলাভূমি সংরক্ষণের জন্য একটা চুক্তি,
এটা হয়েছিল 1971 সালে। আচ্ছা, আর প্যারিস চুক্তি হয়েছিল 2015 সালে। 2015 সালে প্যারিস চুক্তির যে উদ্দেশ্য ছিল এটা হচ্ছে তাপমাত্রা, আমাদের যে তাপমাত্রাকে 2 ডিগ্রির নিচে রাখা, এই চুক্তি। আচ্ছা, তারপরে হচ্ছে কিয়োটো প্রোটোকল, এটা মূলত জলবায়ু, এবং এটা হচ্ছে এই চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে পুরনো। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, না সবচেয়ে পুরনো না, 1997 সাল জলবায়ু নিয়ে। মূলত এখানে অ্যান্সার, যেহেতু ওজোন স্তরের বিষয়ে আলাদা করে করা আছে কমানোর জন্য কোন চুক্তি, সুতরাং এটা কিয়োটো প্রোটোকল হবে। এটা 1987 সালে 16ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর এই চুক্তিটা হয়। ওজোন স্তরের রক্ষার জন্য এই চুক্তিটা করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। অপশন বি ইজ দ্য অ্যান্সার। আশা করি আমি লম্বা কথাও বলছি না এবং কি পয়েন্টগুলো বলে আগাচ্ছি। 12 নম্বর প্রশ্নটাও আমরা দেখলাম। এবার আমরা দেখবো এই আরো প্রশ্ন দেখতে পাচ্ছি 13 নম্বরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বাংলার প্রশ্ন। এখানে বাংলা সাহিত্য থেকে আসছে, কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? মানে একটু গভীরভাবে প্রশ্ন আসছে, বাংলা অত সহজ আসে নাই, ব্যাকরণের আধিক্য দেখা গেছে। সাহিত্যের যে কটা প্রশ্ন আসছে, দুই একটা প্রিভিয়াস আসছে, বাকিগুলো একটু ট্রিকি। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অ্যান্সারটাও দেওয়া আছে, কুহেলিকা উপন্যাস থেকেই মূলত এই চরিত্রটা আসছে। নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, যেহেতু কেন্দ্রীয় চরিত্র আসছে সুতরাং তুলনামূলক বেশি গভীরের প্রশ্ন এমনও না। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা গাণিতিক প্রশ্ন, ওটা স্কিপ করে আমি সামনে আগাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর প্রশ্নটা। 15 নম্বর প্রশ্নটা সংবিধান থেকে, এটাও বাংলাদেশ বিষয়গুলি। সংবিধান থেকে এর আগেও একটা প্রশ্ন পেয়েছে, আরো একটা প্রশ্ন আমরা পাচ্ছি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম, কনস্টিটিউশন থেকে আসলেও ব্যাপারটা খুব সহজ। আশা করি আমরা জানি দ্য হাউস অফ নেশন নামে আমাদের জাতীয় সংসদ ভবনকে আমরা বলে থাকি, ইংরেজি নাম। আচ্ছা, এবার আসেন একটা ইংরেজি, 1 নাম্বার প্রশ্নটা পেয়েছিলাম, একটা সিনোনিম, মোটামুটি সহজ একটা সিনোনিম আসছে। এরপর আমরা একটা গ্রামার বেসড প্রশ্ন পাচ্ছি। আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর আ লেজারি স্ট্রল। স্ট্রল শব্দের অর্থ হচ্ছে হাঁটা, জিমিয়ে হাঁটা। লেজার মানে হচ্ছে আসলে বিনোদন, লেজার মানে অবসর, আরামায়েশ করা, মানে একটু লাঞ্চ করার পরে শরীর একটু ঘুম ছাড়ছে, তাহলে আমরা লাঞ্চের পরে একটু জিমিয়ে হাঁটছিলাম, এই টাইপের একটা ব্যাপার। কিন্তু এখানে অর্থ চেয়ে এখানে আমাদেরকে চাওয়া হয়েছে লেজারি শব্দটা কোন পার্ট অফ স্পিচ। একেবারে কয়েকদিন আগে যে বিসিএস পরীক্ষাটা গেছে 47, ওখানেও এই ধরনের একটা প্রশ্ন আসছিল। এখানে আপনারা দেখেন স্ট্রল শব্দটা নাউন, আর লেজারলি শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, কারণ আমরা জানি একটা অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য যারা আসবে তাদেরকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ, নাউনকে যেহেতু মডিফাই করছে অ্যাডজেক্টিভ, এলওয়াই দেখে অনেকে অ্যাডভার্ব অ্যান্সার করবে, এই জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তাহলে ওই যে আমরা মনে করেন লিখলাম ফাদারলি অ্যাফেকশন, তাহলে অ্যাফেকশন নাউন, ফাদারলি অ্যাডজেক্টিভ। এখানে আমরা জানি এই যে ফাদার, মনে করেন লিখলাম মাদার, মনে করেন লিখলাম ফ্রেন্ড, এটা হচ্ছে নাউন। এই নাউনগুলোর সাথে যখন আমরা এলওয়াই যোগ করি, এই নাউনগুলো অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়, যেমন ফাদারলি বিহেভিয়ার, মাদারলি অ্যাফেকশন, ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, তাহলে এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যোগ করি তখন তারা কি হয়, অ্যাডভার্ব হয়। তো সহজ, অত ব্যাখ্যার দরকার নাই, তবু যেহেতু আমি ইংরেজি প্রশ্ন সমাধান দেওয়ার জন্য ব্যাপার আসছে, তাহলে আমি বলছিলাম লেজারলি স্ট্রল, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। খুব সহজ আসছে। আর এটা একেবারে যারা মোটামুটি বেসিক বইটা পড়ছে তারা পারবে। আর দেখেন ক্রন্দন, কাঁদা, একটার সাথে একটা যে সম্পর্কটা, এখানে ব্যতিক্রম হচ্ছে সঙ্গীত গীতিকা, কোথায় সঙ্গীত কোথায় গীতিকা, এই জন্য এটাই অ্যান্সার। এটাও এলিমিনেটিং প্রসেস, আপনারা যারা একটু ক্লেভার আছেন অ্যান্সার করতে পারছেন, কারণ এখানে এই তিনটা থেকে এটা ভিন্ন। অ্যান্সার ইজ রেডি। এরপরে আসেন 18 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 18 নম্বর প্রশ্নটা, পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে আমরা 18 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে সঠিক, অর্থাৎ এই কারেক্ট স্পেলিং থেকে সবসময় প্রশ্ন আসে, তাহলে কনসেনসাস, এখানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। এটার আক্ষরিক অর্থ হচ্ছে বিবেকবান, বিবেকবান, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে এখানে এই অ্যান্সার, অত ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। 19 নম্বর প্রশ্ন আমরা এখন দেখি। এখানে বলা হচ্ছে আফিম যুদ্ধ, এটাও কিন্তু ওই একেবারে আনকমন প্রশ্ন বা এরকম কিছু না,
এই মোটামুটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যারা পড়ছেন আফিম যুদ্ধ নিয়ে আগেও প্রশ্ন আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেখেছি। তো এটা হচ্ছে মূলত এই ইংল্যান্ড এবং চায়নার মধ্যে হয়েছিল, অর্থাৎ চায়না আফিম উৎপাদন করত এবং চায়না থেকে আফিম ইম্পোর্ট করে ব্রিটিশরা বিক্রি করত। এখন চায়নাতে হঠাৎ করে আফিম উৎপাদন প্রোডাকশন বন্ধ করার একটা নীতি তারা নিয়েছে। নীতিটা সিদ্ধান্ত গ্রহণের পরে এদের যারা ইম্পোর্টার ছিল, ইম্পোর্টারদের অনেক আফিম কিন্তু ধ্বংস করা হয়েছিল। তো এই যে ইংরেজ বা ব্রিটিশ ব্যবসায়ীদের যে ক্ষতি, তো ক্ষতিপূরণ দাবি করে বসছে ব্রিটিশ সরকার, এবং ব্রিটিশ সরকার এখানে সামরিক হস্তক্ষেপ করেছে এবং তাদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং এই যুদ্ধটা মূলত হয়েছিল 1839 থেকে 1842 সাল। 1939 সালে দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিল। হ্যাঁ, আর তাহলে 1842 এই সময়ে তাহলে যুদ্ধটা হয়েছিল ব্রিটিশ, চীন এবং ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটিশ ও চায়না। এবং এটা মূলত আফিম যুদ্ধ কেন, অর্থাৎ ওই যে চাইনিজরা ইংল্যান্ডের ব্যবসায়ীদের আফিম ধ্বংস করেছিল, এই ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধটা ঘটেছিল। আশা করি আপনারা অ্যান্সারটা পেয়েছেন। তারপরে 19 নম্বরের পরে আমরা চলে যাচ্ছি এখন কোশ্চেন নং 20, কম দামে কেনা বেশি দামে বেচা, আমাদের স্বাধীনতা বইটির। এটা মূলত একটা এক প্রকার স্যাটায়ার আর কি। তো এটা বই আমার কাছে আনকমন লেগেছে, কারণ আবুল মনসুর আমাদের একটা লেখা, অনেকেই হয়তো কমন পেয়েছেন, অনেকের কাছে সহজ লেগেছে। তারপরে হচ্ছে কতগুলো খুব সহজ প্রশ্ন এসেছে। গ্রিনল্যান্ডের নিচে কোন রাষ্ট্রের, গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? তো আমরা সকলেই জানি গ্রিনল্যান্ড হচ্ছে কানাডার পাশে বিশাল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ। এই দ্বীপের মালিক হচ্ছে ডেনমার্ক, এটা আমরা সবাই জানি। ট্রাম্প ইলেকশনের আগে ডেনমার্কের কাছ থেকে এটা কেনার জন্য একটা প্রস্তাব আসছিল, এই নিয়ে আন্দোলন হয়েছিল। এই অর্থাৎ এই গ্রিনল্যান্ড কেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে একটা আলোচনা এখন চলছে বা ঘটনাগুলো সাম্প্রতিক, এই জন্য এই প্রশ্নটা এখানে আসছে। তো গ্রিনল্যান্ড এটা সহজ, এটা আশা করি সবাই পেরেছে। এরপরে গাণিতিক প্রশ্ন। এরপরে নেটোর একটা প্রশ্ন আসছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই যে 1949 সালে গঠিত হয়। প্রথমে এখানে 12টি সদস্য ছিল এবং এটা 1949 সালে নেটো, এবং এটা সবাই জানি, এটাও কন্টেম্পোরারি জায়গা থেকে প্রশ্নটা চলে আসছে। অর্গানাইজেশন থেকে প্রতিবারে প্রশ্ন আসে, এবারেও আমরা পেয়ে গেছি। আচ্ছা, তারপর হচ্ছে 5 আইস, 25 নম্বর প্রশ্নটা একটু দেখেন। এটা আশা করি যারা পড়াশোনা করেছে তারা পারবে। এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন? 25। তো 25 নাম্বার প্রশ্নটা হচ্ছে মূলত এখানে এটা একটা গোয়েন্দা সংস্থা। এখানে এটার মধ্যে ফ্রান্স কিন্তু নাই, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সবাই আছে, এই এখানে ফ্রান্স কিন্তু নাই। এখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউকে, ইউএসএ সবাই আছে। এবং 5 আইস এটা কি সংস্থা? গোয়েন্দা সংস্থা। তাহলে 25 নম্বর প্রশ্নটার অ্যান্সারও আমরা পেয়ে গেলাম। এরপরে আসেন চর্যাপদ থেকে। এই প্রশ্নটা একটু কনফিউজিং। এখানে মূলত চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন। এখানে উত্তর হিসেবে হরপ্রসাদ শাস্ত্রী আমরা দিলেও এখানে মূলত তিব্বতী ভাষায় আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। এবং এখানে এর মণিদত্তের এই যে চর্যাপদের টিকা, ওখান থেকে, অর্থাৎ প্রশ্নটার মধ্যে একটু কনফিউশন আছে। তবে এই প্রশ্নের উত্তর হিসেবে প্রচলিত উত্তরটা আমাদের এখান থেকে যারা উত্তর দিয়েছে এরা হরপ্রসাদ শাস্ত্রীকে উত্তর হিসেবে দেখিয়েছেন। তারপরে আমরা একেবারে সহজ সাধারণ জ্ঞানের প্রশ্ন, এটা নিয়ে আলোচনার কিছু নাই, আমরা সকলে ইজিলি, যার মোটামুটি কমন সেন্স, যার জিনিসের তথ্যটা জানা না থাকলেও কমন সেন্স থেকে অ্যান্সার করতে পারবে। বর্তমানে মূলত মুসলিম লীগের ক্ষমতায় আছে এবং এখানে এই যে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? তাহলে এটা মুসলিম লীগ নওয়াজ। আচ্ছা, পরিবার থেকেই শিক্ষার শুরু, এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি? দেখতে সহজ লাগলেও প্রশ্নটা ট্রিকি আছে। দেখেন, পরিবার থেকে, তাহলে ফ্রম ফ্যামিলি, পরিবার থেকে। তাহলে দেখেন এই যে প্রিপোজিশন, এটা মূলত একটা বিভক্তি। তাহলে বিভক্তির উপরে আরো একটা ই যুক্ত করা হয়েছে। প্রশ্নটা ট্রিকি আছে কিন্তু। পরিবার থেকেই শিক্ষার শুরু, এখানে থেকে শব্দের সাথে এই যে ইটা যুক্ত করছে, ই এর ব্যাকরণিক পরিচয় কি? উপসর্গ কিন্তু না,
উপসর্গ না, কারণ হচ্ছে এই দেখেন এই উপসর্গ হচ্ছে সবসময় আগে আসবে, কিন্তু বিভক্তিগুলো পরে বসে, তাহলে উপসর্গ হওয়ার সুযোগ নাই, কারণ এটা পরে আসছে। ধাতু না, ধাতু হচ্ছে ক্রিয়ামূল। প্রত্যয়ও না, কারণ এখানে প্রত্যয় বলেই অনেকে অ্যান্সার করবে, কিন্তু অ্যান্সার হবে বলক। বলক ব্যাপারটা কি জানেন? এম্পাসাইজার, ইংরেজিতে ভেরি, টু, সো, যে এম্পাসাইজার গুলো ব্যবহার করি, বলদাতা, ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, সুতরাং অ্যান্সার হবে বলক। আচ্ছা, তাহলে এই 28 নম্বর প্রশ্নটাও আমরা দেখলাম। এরপর আমরা এখন দেখতে পাচ্ছি 28। 28-এ দেখা যাচ্ছে হু রোট আ ভিন্ডিকেশন অফ রাইট অফ ওমেন। এটা লিটারেচার ক্লাস আমি নিয়েছি, এটা কমন আসে নাই, একেবারে এই মানে আনকমন জায়গা থেকে প্রশ্নটা চলে আসছে। তো এটার অ্যান্সার বি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে মেরি উলস্টোন ক্রাফট, ইনি হচ্ছে এই বইয়ের লেখক। এইটুকুই এই প্রশ্নের ব্যাখ্যা হিসেবে দিলাম। আবারও বলছি, এটা আনকমন আসছে, প্রশ্ন মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন এরকম আনকমন আসবেই। তাহলে 29 নম্বর প্রশ্ন, তাহলে মেরি উলস্টোন ক্রাফট আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, নারীবাদী, ঠিক আছে, ফেমিনিজম বা ফেমিনিস্ট একজন রাইটার, এবং এর উত্তর আমরা পেয়েছি। এবার 25 সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে, 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি? তাহলে এখানে আসন বৃদ্ধির কথাও কিন্তু আছে, যেখানে বলা হয়েছে অন্যতম প্রস্তাব, ঠিক আছে। সংরক্ষিত নারী আসন বাতিল, এটা কিন্তু প্রাসঙ্গিক, কারণ বাতিলের তো কোনো কথা বলা হয়নি। পিআর নিয়ে এটা রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক বা কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে, কি কেউ চাচ্ছে না, এই ধরনের বিষয়। এটা নিয়েও এটাও কিন্তু আলোচনায় আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রস্তাব, ওটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আচ্ছা, এবার 30 নম্বরের পরে আমরা দেখতে পাচ্ছি 31 কোশ্চেন নাম। এটাও সহজ, এটা নিয়ে আমি একেবারে লম্বা কিছু বলার মতো, ব্যাখ্যা দেওয়ার মতো কঠিন কিছু নেই এখানে। স্বাধীন শব্দের ব্যাস বাক্য, তাহলে আমরা পাচ্ছি স এর অধীন, স্বীয় হলে মিলে না, সত্তা অতিরঞ্জিত হয়ে গেছে, সত্যের, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এখানে গ্রামারের কিছু এমন প্রশ্ন আসছে যে প্রশ্নগুলোতে মাথা ঠান্ডা রেখে যদি আপনি অপশনগুলো খেয়াল করেন, আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এবার আসেন 32, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। এখানে সেলিনা নকড ইট আউট অফ দ্য পার্ক, আউট অফ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন লিখছে ক্লিনারি আর্ট। আচ্ছা, তাহলে আউট অফ দ্য পার্ক, এখানে বাকি প্রিপোজিশনগুলো অর্থগতভাবে মিলে না। তারপরে পরের প্রশ্নটাও সহজ, ইংরেজিতে খুব একটা কঠিন প্রশ্ন একটাও আমি দেখতে পাই নাই, ওই লিটারেচারের একটা আনকমন প্রশ্ন ছাড়া। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে এখানে সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসছে। আমরা সেন্টেন্সের অপশনগুলো একটু একটা একটা করে দেখি। দ্য পিকচার ওয়াজ হ্যাংড, মনে রাখবেন, এই যে দেখেন হ্যাং, হ্যাং, হ্যাং অর্থ ঝুলানো, এরকম প্রশ্ন কিন্তু যে এর আগের বিসিএস, আগের দুটো বিসিএস 47 48 স্পেশাল, দুটোতেই কিন্তু এরকম কনফিউজিং ওয়ার্ড থেকে প্রশ্ন আসছে, এবারেও আসছে, মানে বিসিএস এর সবসময় এরকম প্রশ্ন আসবে। তাহলে এটার এই যে আরেকটা হ্যাং আছে, এটার অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া। তাহলে এই যখন ফাঁসি দেওয়া হয়, তখন এটার ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাংড, ফার্স্ট পিপি ফর্ম হচ্ছে হ্যাংড, ইডি। আর যখন ঝুলানো হবে, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে হাং, ফার্স্ট পিপি ফর্ম হচ্ছে হাং। এখানে এই ঘটনাটা। তাহলে হ্যাংড যখন আসছে, দেখেন এখানে পিকচারকে ফাঁসি দেওয়ার ব্যাপারটা চায় না, সুতরাং অপশন এ বাদ। পিকচার ওয়াজ হাং, এটা রাখলাম। দ্য পিকচার ওয়াজ হ্যাংড, হ্যাংড অশুদ্ধ, কারণ হ্যাং অর্থ যখন ঝুলানো হয়, তখন তার ইডি দিয়ে তার পাস্ট ফর্ম হয় না, বা পিপি পাস্ট পার্টিসিপল ফর্মও হয় না, সুতরাং এই অপশনটাও বাদ। দ্য পিকচার হ্যাড হ্যাংড, এটা গ্রামাটিক্যালি এই ধরনের কোনো সেন্টেন্স হয় না, কারণ সিম্পল কোনো সেন্টেন্সে হ্যাড দিয়ে এরকম বাক্য হওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং অপশন বি ইজ দ্য অ্যান্সার। একেবারে ইজি একটা প্রশ্ন আপনারা দেখছেন, ইজি। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা ছিল 33। এরপরে আমরা পাশের লাইনে আসি। এখন এখানে দেখতে পাচ্ছি কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেছেন? তাহলে
ডেভেলপমেন্ট অ্যাজ ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। অনেকেই পারবেন, এই কারণ হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুগুলো থেকে পড়া থাকলে এই প্রশ্ন আশা করি অ্যান্সার করতে পেরেছেন। তারপরে আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, এটা হচ্ছে বাংলাদেশের যে এই একেবারে সরকারের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত হায়ারার্কি, যে হায়ারার্কিটা আছে, হায়ারার্কিটাকে অর্থাৎ পদক্রম, এটাকে আমরা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট হিসেবে চিনি। প্রিলিমিনারি অনেক স্টুডেন্ট এই বিষয়ে পড়াশোনা কম থাকতে পারে, যারা রিটেন এবং ভাইভা দেয় তাদেরকে এগুলো ভালোভাবে পড়েই ভাইভাতে যেতে হয়। তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী বাংলাদেশ কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, ইনি 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রের। এই জন্য দ্যাট ওয়ান ইজ দ্য অ্যান্সার। আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস সমস্যা নামে যে সমস্যাটা ছিল, এটাও মূলত তিনি 3 জন, তিনি বলছেন 3 জন, বড় চণ্ডীদাস, এই যে দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, 3 জন, এভাবে 3 জনের কথা বলেছেন। তারপরে হচ্ছে ক্যাপ ভার্দে দ্বীপ রাষ্ট্রটি মূলত একটা আফ্রিকান রাষ্ট্র, এটা হচ্ছে পশ্চিম আফ্রিকা। তাহলে ইন্টারন্যাশনালের প্রশ্ন বেসিক থেকেও আসছে, সাম্প্রতিক থেকেও আসছে, মিলেমিশে প্রশ্নগুলো আসছে। তারপরে ফারুক আহমদের একটা গ্রন্থ নিয়ে প্রশ্ন, হরফের ছড়া, এটা মূলত বর্ণ শিক্ষা সহজ ছড়া, বর্ণ পরিচয়, এটা মনে করেন বিদ্যাসাগরের। আর এই ধরনের অনেক বই, ছোটখাটো বই থাকতে পারে, কিন্তু বিখ্যাত হরফের ছড়া এই বইটি ফারুক আহমদের। এরপরে একটা গ্রামারের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নং 41। এই প্রশ্নটাতে বলা হচ্ছে, এই ধরনের প্রশ্ন আরেকটা প্রশ্ন গত বিসিএস এ যে গত মাসে যে 47 প্রিলি হলো ওখানেও আসছে। দে টকড অ্যাবাউট গোয়িং অন আ ভ্যাকেশন। এখানে বলা হচ্ছে, দেখেন আমি একেবারে ইজিলি বলে দিচ্ছি, দেটা হচ্ছে সাবজেক্ট প্রনাউন, তাহলে টকড এটা হচ্ছে ভার্ব। এখন দেখেন এই ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে একটা প্রিপোজিশন চলে আসছে, পরে কোনো অবজেক্ট নেই। তাহলে প্রিপোজিশনের পরে যা বসে তা আসলে নাউন হয়, প্রিপোজিশনের পরে যা বসে তা নাউন হয়। তা আমরা সকলে জানি ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের জায়গায় বসে তখন তাকে আমরা বলি জিরান্ড। তাহলে এখানে অ্যাবাউট গোয়িং, অ্যাবাউট গোয়িং, অ্যাবাউট গোয়িং, অ্যাবাউট প্রিপোজিশনের পরে গোয়িং আসছে, এটা নাউনের জায়গায় বসছে, সুতরাং জিরান্ড ইজ দ্য অ্যান্সার। বেশি সিম্পল আসছে, এত সহজ করে সাধারণত আসে না, বেশি সিম্পল চলে আসছে জিরান্ড। তবে এইরকম প্রশ্ন এর আগের পরীক্ষায়ও আসছিল। তারপরে হচ্ছে এই a person who leaves his or her own country to settle permanently in another is called। খেয়াল করবেন এখানে ব্যাপারটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো আমরা আমাদের শীটের মধ্যে ভোকাবুলারি পার্টের মধ্যে স্টুডেন্টদের জন্য দিয়েছি। 1.5 পৃষ্ঠার যে লিস্ট ওখানে কিন্তু এটা আছে, ওখানে থেকে কমন আসছে। তাহলে 43 a person who leaves his or her country, এখানে খেয়াল করেন এই যে গ্র্যান্ড, হ্যাঁ গ্র্যান্ড, তাহলে এটা তো একেবারে যৌক্তিকভাবে আসে না। এই গ্র্যান্ড শব্দের আগে একটা আসছে ইমি, একটা আসছে এমি, ইমি এমি, ইমি এমি, আই এম ইএম, আই এম ইএম। এবার খেয়াল করেন এই যে দেখেন ইম্পোর্ট, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি, আমদানি। তাহলে আপনি মনে রাখবেন ইম যখন আসছে, গ্র্যান্টের সাথে যখন ইম আসছে, তাহলে বাইরে থেকে দেশে আসছে, বাইরে থেকে দেশে আসছে, বাইরে থেকে দেশে আসছে, অভিবাসী। আচ্ছা এখন আর যখন ইম্পোর্ট, আর যখন দেখেন ইএম, ইএম ই আছে, দেখেন আমরা জানি এক্সপোর্ট, এক্সপোর্ট মানে রপ্তানি, এক্সপোর্ট মানে কি রপ্তানি। তাহলে এক্সপোর্ট দিয়ে মনে রাখবেন এম, এমিগ্রেন্ট, এম ইএম থাকলে তাহলে এটা হচ্ছে প্রবাসী, প্রবাসী, প্রবাসী। তাহলে আমার দেশের মানুষ যখন আমরা রপ্তানি করব তাকে আমরা বলবো এমিগ্রেন্ট, বাইরে থেকে যখন আমার দেশে অন্য দেশ থেকে আসবে তখন তাকে আমরা বলবো ইমিগ্রেন্ট। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে দেখেন আ পারসন হু লিভস, আমরা তাকে এক্সপোর্ট করে দিচ্ছি, এক্সপোর্ট করে দিচ্ছি, চলে যাচ্ছে। তাহলে যেহেতু এক্সপোর্ট ই আছে, ইমিগ্রেন্ট ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝছেন। একটা কৌশল বলে দিলাম, কৌশলটা নিয়ে আপনারা এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে এটা প্রিভিয়াস, এটা আগে আসছে, আগে আসছে, আগে আসছে প্রিভিয়াস প্রশ্ন, জিপিএস এর পূর্ণরূপ কি? তাহলে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স, জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স এটা আগেও আসছে, এগুলো খুব সহজ এবং মজার প্রশ্ন চলে আসছে। আয়নাগর, আয়নাগর থেকে প্রশ্ন, আয়নাগর কি জিনিস, গোপন কারাগার, এটা আশা করি সবাই পেরেছেন। এই ধরনের প্রশ্ন ঢাকা অর্থাৎ এর আগে বাংলাদেশের রাজধানী কোনটি, যেরকম প্রশ্ন এরকম একটা প্রশ্ন এখানে চলে আসলো। এবার আসেন এই
এখানে বলা হচ্ছে 47 প্রশ্নটা একটু দেখি আমরা, এটাও ইংরেজির প্রশ্ন এবং সহজ। দেখেন 47, সামওয়ান sneezed loudly at the back of the hall। তাহলে হলের পেছনে, এখানে দেখেন খুব সহজ একটা ব্যাপার খেয়াল রাখবেন। এখানে সামওয়ান যদি সাবজেক্ট হয়, স্নিজ ভার্ব, লাউডলি, এখানে বলা হচ্ছে ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্নিজড ইজ, স্নিজড ইজ। তাহলে এখানে খেয়াল করেন এটা সাবজেক্ট এবং এটা ভার্ব এবং এট দ্য ব্যাক অফ দ্য হল এই অংশটা হচ্ছে মডিফায়ার, এই অংশটা হচ্ছে মডিফায়ার। তার মানে হচ্ছে এই শব্দটাও মডিফায়ার লাউডলি, কারণ এই যে স্নিজড লাউডলি, স্নিজড লাউডলি, স্নিজড লাউডলি, এই লাউডলি শব্দটা স্নিজ সম্পর্কে তথ্য দিচ্ছে, এটা একটা মডিফায়ার, এটা আরেকটা মডিফায়ার। তার মানে সাবজেক্ট ভার্ব মডিফায়ার মডিফায়ার, সাবজেক্ট ভার্ব মডিফায়ার মডিফায়ার। তার মানে এখানে কোনো কি নাই, নো অবজেক্ট, নো অবজেক্ট। তাহলে যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। যদি ট্রানজিটিভ হতো তাহলে এখানে একটা অবজেক্ট থাকতো। অর্থাৎ বাক্যের প্রেক্ষিতে ব্যাখ্যাটা আমি বললাম, বাক্যের প্রেক্ষিতে এটা সাবজেক্ট, এটা ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, মডিফায়ার, মডিফায়ার, এটা ভার্ব। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে যদি একটা অবজেক্ট থাকতো তাহলে এটা ট্রানজিটিভ হতো, যেহেতু অবজেক্ট নাই ইনট্রানজিটিভ, এই সুতরাং ইনট্রানজিটিভ ইজ দ্য অ্যান্সার। এবার আসেন 48, প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি? এখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠার একটু পর পর। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে মনে করেন ব্রিটিশ থেকে শুরু করে অন্যান্য কলোনিয়াল স্টেটগুলোর মধ্যে একটা ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছিল এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম এই যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এবং জাতিসংঘের পরে প্রথম শান্তিরক্ষী বাহিনী ওই যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরই আরব স্টেটগুলোর সাথে তারা একটা যুদ্ধ লাগাই দিয়েছিল। তাহলে আরব স্টেটের সাথে ইসরায়েলের যে যুদ্ধ, এখানে ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য এখানে জাতিসংঘ একটা শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিল এবং এই শান্তিরক্ষী ইউএনএসটিইউ, ইউএনএসটিইউ এটা হচ্ছে কোশ্চেন নম্বর কত 48, এটা হচ্ছে 1948 সালে 29 মে। আর 1948 সালে 29 মে আরব ইসরায়েল যুদ্ধের সময় এখানে প্রথম এই বাহিনীটা গঠন করে শান্তিরক্ষী বাহিনী স্থাপন করেছিল। আচ্ছা, তাহলে এটাও মূলত মানে কন্টেম্পোরারি টাইমের সাথে রিলেটেড একটা প্রশ্ন আমরা পেয়েছি 48। এরপরে আমরা দেখতে পাচ্ছি 49, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান। এখানে এটাই বেসিক তথ্য, কারণ বাংলাদেশের সম্পদ পড়ার সময় সাধারণ জ্ঞানের আমরা এই জিনিসগুলো পড়ি এবং যারা একটু ঘোরাঘুরি পছন্দ করেন, খবরাখবর রাখেন, তারা জানেন মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান অবস্থিত। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? তাহলে আমরা সবাই জানি ধ্বনি হচ্ছে আসলে, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। তাহলে এই কথাটা খেয়াল করেন। তাহলে দেখেন ধ্বনি ও বর্ণের পার্থক্য, তাহলে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। তাহলে লেখার ধরন, তাহলে ধ্বনিতে লেখা যায় না, ধ্বনিতে লিখলে এটা বর্ণই হয়, তাহলে লেখার ধরনের পার্থক্য, এটা উত্তর হওয়া না, সুযোগ নেই। উচ্চারণের বিশিষ্টতায় যা ধ্বনি তাই বর্ণ, ধ্বনির লিখিত রূপই তো বর্ণ, সুতরাং উচ্চারণের বিশিষ্টতার মধ্যে তো যেটা ধ্বনি আর বর্ণের মধ্যে কোনো পার্থক্য থাকার সুযোগ নাই। সংখ্যাগত পরিমাণ না, এখানে মূলত ইন্দ্রিয় গ্রাহ্য, এখানে সংখ্যাগত পরিমাণ, মনে করেন যতটা ধ্বনি আছে ততটা বর্ণও আছে। ইভেন কোন ধ্বনি একাধিক বর্ণে লেখা যায়, যেমন ধরেন এভাবে লিখি, আবার অনেকে এভাবে লিখছেন, এরকম থাকতে পারে, কিন্তু ধ্বনির সাথে বর্ণের একটা সম্পর্ক আছে, কারণ ধ্বনিটা প্রকাশ করার জন্য বর্ণ লাগবে। সুতরাং এটাও অ্যান্সার না, ইন্দ্রিয় গ্রাহ্য, দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে না। ট্রিকি প্রশ্ন, কিন্তু ব্যাকরণে এমন কয়েকটি ট্রিকি প্রশ্ন আসছে, যারা আমাদের ক্লাসগুলো করেছেন তাদের কাছে আশা করি কোনো সমস্যা নাই, খাতার সাথে মিলিয়ে নিতে পারবেন প্রতিটা প্রশ্ন। আচ্ছা, এই গেল 50 নম্বরের এই বাংলা ব্যাকরণের প্রশ্নটা। এবং আসেন এরপরে, উৎক্ষেপণ শব্দের উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? তাহলে উৎক্ষেপণ মানে, তাহলে ক্ষেপণ মানে হচ্ছে ছুঁড়ে মারা, তাহলে ক্ষেপণের সাথে জোরের যায় না। তাহলে দেখেন জোর ক্ষেপণ,
কোনো অর্থ মিলে? মিলে না। আড়াল ক্ষেপণ কোনো লজিক্যালি আসে না। গতি ক্ষেপণ, ক্ষেপণ মানেই তো গতি। সুতরাং ঊর্ধ্ব ক্ষেপণ, উৎক্ষেপণ, ঊর্ধ্ব ক্ষেপণ, উৎক্ষেপণ। ইজি তো? দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? তাহলে একেবারে বাচ্চা বাচ্চা প্রশ্ন কয়েকটা পেয়ে গেছি আমরা। তারপরে হচ্ছে নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে, এটাও প্রিভিয়াস প্রশ্নের আগে আসছে যে এর থেকে। তাহলে মেঘালয়ের সাথে সব আছে, মিজোরাম আছে, আসাম আছে, কোনটা নাই? নাগাল্যান্ড, আসামের পরে। ঠিক আছে, আসামের পরে গিয়ে এই নাগাল্যান্ড। তাহলে স্থল বাউন্ডারি নাই বলে দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সহজ। মৃগয়া শব্দ, এটাও মোটামুটি সরাসরি বিশেষ প্রিলির প্রশ্ন না হলেও এখানে প্রিভিয়াস প্রশ্ন থেকে আসছে। মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়েছে? এখানে মূলত প্রাণী বা পশু বোঝানো হয়েছে। মৃগয়া। আচ্ছা, এবার আসেন ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? এটা আগেও আসছে বিসিএসসি। ভাষার ক্ষুদ্রতম একক না, ভাষার ক্ষুদ্রতম একক না, ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক। তাহলে অর্থযুক্ত, এখানে অক্ষর মানে হচ্ছে মূলত সিলেবল। সিলেবলের তো কোনো অর্থ নাই। আমি যদি লিখি বিউটিফুল, তাহলে বিউটিফুল চারটা সিলেবল। এই চারটা সিলেবল কি চারটা অর্থ দিবে? অর্থ দিবে না। সুতরাং এটা কোনোভাবে আসে না। শব্দ, ওয়ার্ড। এবার আসেন এই বর্গ। বর্গ মানে হচ্ছে মূলত এখানে মনে করেন বর্গক্ষেত্র, মানে চারিদিকে সমান। এটা একটু চারিদিকে সমান হয়নি, বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র ক খ গ ঘ, এখানে যে চারটা যে বর্গীয় আছে এরকম। তো এখন কথা হচ্ছে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? এটা মূলত রূপমূল হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অনেকেই বেশিরভাগ আপনারা কি দিবেন? শব্দ আনসার দিবেন। কারণ অনেক সময় শব্দ বাংলাও আরো ক্ষুদ্র হতে পারে। যেমন আমি দেখি, মনে করেন লিখলাম রচনাবলী, রচনাবলী। হ্যাঁ, রূপমূল, শব্দমূল, হ্যাঁ, ক্রিয়ামূল। এখন মাথায় আসবে অনেকের রচনা বলি বাদ দিলাম, বলিটা একটা সাফিক্স, বলিটা একটা অনুসর্গ, তাহলে রচনা। ঠিক আছে, মনে করেন আমি লিখলাম মনে করেন যোগ্য, এখানে এর সাথে আমি একটা তা বাড়াই দিলাম যোগ্যতা, আমি একটা অ বাড়াই দিলাম অযোগ্যতা। এই যে শব্দের অযোগ্যতা, যোগ্যটা মূল, রূপ মূল। অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এটা গাণিতিক প্রশ্ন। আর হচ্ছে এখানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। তাহলে সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। অ্যান্সার পেয়ে গেছেন। তারপরে হচ্ছে এখানে এই যে ব্যাপারটা, এই যে দ্বিজাতি তত্ত্ব নিয়ে কিন্তু 47 একটা প্রশ্ন আসছে, এবং এই প্রশ্নের মধ্যে এখানে কি আল্লামা ইকবাল হবে নাকি জিন্না হবে এই নিয়ে অনেক আলোচনা হয়েছিল গত কয়েকদিন আগের যে প্রশ্ন। এখানেও প্রশ্ন আসছে। এখানে এই যে মানে আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে, মানে কেউ যারা আরএসএস পন্থী এরা বলছেন যে তথ্যটা এরাই দিয়েছিল প্রথম, এই ধরনের একটা দাবি তাদের আছে। এই কথাটা পত্র পত্রিকা এবং আলোচনায় আসছে বলে ওখান থেকে প্রশ্নটা আসছে, আর কিছু না। তাহলে ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি এটা 1960 সালে হয়, কিন্তু এখানে 60 সাল ব্যাপারটা মেনশন করা নাই। সঠিক উত্তর হবে 1960, এবং সঠিক উত্তর নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন, এটাও মুখস্থ বিদ্যার প্রশ্নের মতো একেবারে। তাহলে কি হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? কন্টেম্পোরারি প্রশ্ন না, এটা সিঙ্গাপুরের। আচ্ছা, সহজ ছিল এই দুই একটা প্রশ্ন, ব্যাখ্যা দেওয়ার মতো জায়গা তেমন নাই, একেবারে ইজিলি তথ্যটা মেনশন করে দেওয়াটাই এখানে কাজ। এরপরে 61 একটু দেখেন, ইচিং অন দ্য কেক, তো কেকের মধ্যে এই মনে করেন পুরোটা খাবো, যে এখানে কাগজ আছে, কাগজটা কি আর খাবো? কাগজটাই হচ্ছে ইচিং অন দ্য কেক। ঠিক আছে, সুতরাং an attractive but unnecessary addition, মানে এই কেকটার মধ্যে, সুতরাং এই অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন। মজার।
তারপরে আসেন এখানে, এরপরে প্রশ্নটা হচ্ছে গাণিতিক। গাণিতিক প্রশ্নের সমাধান হয়ে গেছে আমাদের। এরপর হচ্ছে পাকিস্তানে 1970-তে আমাদের আব্দুল সাত্তার, উত্তর হবে আব্দুল সাত্তার নাকি নাকি বিচারপতি সাত্তার, ঠিক আছে, যিনি পরবর্তীতে জিয়া রহমানের মরার পরে যিনি এই রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন এবং থাকতে পারেননি। তারপরে রুবাইয়াতে অফ খাইয়াম, এটা এই যে ট্রিবিউটেড টু, এটা মূলত এই যে অ্যান্সার, এটাও কিন্তু বিগত বছরের প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে। এখানে লিটারেচারে একটা প্রশ্ন কঠিন আসলেও কয়েকটা প্রশ্ন সরাসরি প্রিভিয়াস থেকে চলে আসছে, এই জন্য আমি প্রিভিয়াস প্রশ্ন বললাম। ওদারিং হাইটস থেকে একটা প্রশ্ন একটু পরে আপনারা পাবেন, এটাও প্রিভিয়াস থেকে আসছে। তারপরে এই প্রশ্নটাও কিন্তু রুবাইয়াত অফ খাইয়াম, এটা মূলত রুবাইয়াত অফ উমর খাইয়াম। হ্যাঁ, তো এটাও কিন্তু আগে প্রিভিয়াসে একেবারে বিসিএস এই আসছিল, মানে 35-এর আগে, অবশ্যই পুরোনো প্রশ্নের মধ্যে। তারপরে এটা গাণিতিক প্রশ্ন। তাহলে মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে অবর্তিত হয়, ধারণা যা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? তাহলে এখানে খ নাম্বার লরেন্স জেরিং। আচ্ছা, 66 অ্যান্সার বি, ব্যাখ্যা দিলাম না। তারপরে হচ্ছে দ্য প্লে ইংলিশম্যান অফ মানি, ঠিক আছে, এটা নাটক। তো এটার অ্যান্সার হচ্ছে আমরা পেয়ে গেছি উইলিয়াম হাফটন। তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিল? এটাও বিসিএস এর আগেও আসছে, এখনো আসছে, এবং এই প্রশ্ন মোটামুটি বিসিএস এর জন্য যার পড়াশোনার সাথে কানেকশন আছে সে পারে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে হ্যারিয়েস ট্রুম্যান। তিনি আদেশ দিয়েছিল জাপানের নাগাসাকি ও হিরোশিমাতে লিটল বয় এবং ফ্যাটম্যান নামক দুইটি পারমাণবিক বোমার বিস্ফোরণের মাধ্যমে মানব জাতির ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য ঘটনাটা ঘটিয়েছিল। ঠিক আছে, প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিস? এটা চায়না অ্যান্সার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এরপরে গাণিতিক প্রশ্ন। এরপরে এই যে ব্রহ্মপুত্র নদ নিয়ে একটা প্রশ্ন আসছে, চীন, ভারত ও বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীনে ইয়ারলাং শাংপু, তিব্বতে, চীন বলতে তিব্বত চীনের অধীনে, মানে তিব্বত দিয়ে যে আসছে, তিব্বতের মধ্যে এই নদীর নাম হচ্ছে শাংপু। তাহলে ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল, এটা একটু কঠিন আসছে গভীর থেকে, আমার কাছে কঠিন লেগেছে, কারো কাছে সহজ লাগলে সে অন্য কথা। তাহলে অস্ট্রো এশিয়াটিক অর্থাৎ মুন্ডা। অর্থাৎ এখানে এই যে ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? তাহলে যারা মোটামুটি ব্যাকরণের শুরুর দিকে ধ্বনির ক্লাস করার সময় স্যাররা এই যে ভাষার ইতিহাসটা যেটা পড়ায়, ইন্দো ইউরোপীয়, হ্যাঁ, এই যে অস্ট্রিক দ্রাবিড, কিভাবে আমাদের ভাষাটা এভাবে আসছে, এই আলোচনাটা জানা আছে, সেই এই প্রশ্নের উত্তর এসে পারবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এই ইংলিশের প্রশ্ন। উই নো, এটা একেবারে ইজি প্রশ্ন, এরকম প্রশ্ন বিসিএস প্রায় প্রতি বছর আসে, মানে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লজ থেকে প্রশ্ন আসে না এমন বিসিএস আপনি পাবেন না। এবারেও ব্যত্যয় ঘটে নাই, সহজ। দেখেন, উই শব্দটা এখানে সাবজেক্ট, নো শব্দটা তাহলে ভার্ব হবে, তাহলে সাবজেক্ট এবং ভার্ব পেয়েছি। তাহলে দেখেন, আই নো ফাহিম, আই নো কি ফাহিম, আইটা কি সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, ফাহিম হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে এখানে এই আই নাউন বা প্রনাউন, অবজেক্ট হিসেবে নাউন বা প্রনাউন। তাহলে ফাহিম যে নাউন আপনি জানেন, তাহলে তাহলে তার মানে প্রমাণিত হলো এটা একটা ভার্ব এবং এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে, অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা প্রনাউন। তাহলে দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্ব, দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, ঠিক আছে। তাহলে দ্য আন্ডারলাইন পার্ট ইজ, তাহলে এটা অ্যান্সার হবে কি নাউন ক্লজ, কারণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 47, নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়? এইটা একেবারে এই যে আমরা ওয়েস্টার্ন সাহারা, অ্যান্সার, কোন এক্সপ্লেনেশনের মতো কঠিন কিছু না। তারপরে এটা সহজ, দেখেন, কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোটটির চাকা, মনে করেন একটা চাকা, এভাবে দাঁত আছে, আরো একটি চাকা এভাবে কি আছে? দাঁত আছে, আরো একটি চাকা এভাবে কি আছে? দাঁত আছে। তাহলে দেখা যাচ্ছে এটা এদিকে ঘুরলে এটা এদিকে ঘুরবে, এটা এদিকে ঘুরলে এটা এদিকে ঘুরবে, এই তো ঘূর্ণনের বিষয়টা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গিয়ার মানে এরকম করে চাকা থাকবে, ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোটটি চাকাটি কিভাবে ঘুরবে? অবশ্যই জোরে ঘুরবে।
এটা একটু আস্তে ঘুরবে, এটা একটু আরেকটু জোরে ঘুরবে, আরেকটু জোরে ঘুরবে, এভাবে আস্তে আস্তে বুলেট গতিতে চলবে এভাবেই। তাহলে এখানে জুড়ে ঘুরবে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসেন, এরপরে এটা গাণিতিক, এটা ব্যাখ্যা হয়ে গেছে। পরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রা যুক্ত করতেন। এটা নিয়ে আলোচনা এর আগেও হয়েছে, মানে খুব আলোচিত। তাহলে এ উচ্চারণের জন্য এই যে এ উচ্চারণ, এ উচ্চারণ, অনেকে এই উচ্চারণ বুঝাতে এই ধরনের কথা। তাহলে এবার ইংরেজির প্রশ্নটা আমরা একটু দেখি। সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ এখানে এটাও প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে যদিও, তবে এটা খুব ইজি একটা প্রশ্ন, যাদের বেসিক ভালো তারা সহজে পারবে। আমরা অপশনগুলো দেখি। সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার, বেটার শব্দটাকে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যাডভার্ব হিসেবে। এটা আমরা বের করব। তাহলে উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার টুমরো, সেন্টেন্সটা আমরা আগামীকাল ভালো ওয়েদার আসুক এটা চাচ্ছি। তাহলে উই আর হেল্পিং, তাহলে এখানে হেল্পিং হোক আর হোপিং হওয়া হলে সুন্দর হতো, কারণ আমরা কাকে ওয়েদারের জন্য হেল্প করবো, এটা উই আর হোপিং হলে বেশি সুন্দর হতো। আচ্ছা যাক, উই আর হেল্পিং, উই সাবজেক্ট আর হেল্পিং ভার্ব। এই যে ফর একটা প্রিপোজিশন আছে না মামা, প্রিপোজিশনের এই সন্নিহিত পরের জায়গাটা কিন্তু নাউনের জায়গা, যেহেতু নাউনের জায়গা এখানে বেটার হচ্ছে নাউন, তাহলে এটা অ্যাডভার্ব না। উই সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার। তাহলে দেখেন, পানির মাধ্যমে শব্দ প্রবাহিত হয়, শব্দ কিন্তু কোনো মাধ্যম ছাড়া প্রবাহিত হতে পারে না। তাহলে পানিতে শব্দ প্রবাহিত হয়, আবার বাতাসের মাধ্যমেও শব্দ প্রবাহিত হয়। তাহলে এখানে বলা হচ্ছে সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার। তাহলে এখানে দেখেন ট্রাভেলস বেটার, সাউন্ড ট্রাভেলস বেটার, ভালো খেয়াল করবেন। সাউন্ড হচ্ছে এখানে নাউন বা সাবজেক্ট, ট্রাভেলস হচ্ছে ভার্ব, বেটার কিভাবে ভ্রমণ করে? বেটার ভ্রমণ করে। তাহলে এই বেটার শব্দটা ট্রাভেল শব্দ সম্পর্কে তথ্য দিচ্ছে। ট্রাভেল শব্দকে মডিফাই করছে, ভার্বকে যে মডিফাই করে সে ফইনি কি? অ্যাডভার্ব। সুতরাং এখানে আমরা অ্যাডভার্ব পেয়ে গেছি, এখানে হচ্ছে অ্যাডভার্ব। বাকি অপশনগুলোতে বেটার কি হিসেবে ব্যবহার হয়েছে এটা একটু দেখি। ইটস হার্ড টু ডিসাইড হুইচ ওয়ান ইজ বেটার। তাহলে দেখেন, ইটস হার্ড টু ডিসাইড হুইচ ওয়ান ইজ বেটার। তাহলে এখানে দেখেন হুইচ ওয়ান, হুইচ বাদ দেন, ওয়ান ইজ বেটার, ওয়ান ইজ বেটার, ওয়ান ইজ বেটার, যা ওয়ান তা বেটার, যা ওয়ান তা বেটার। এটা সাবজেক্ট যদি হয় এটা হবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যেহেতু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম সেন্টেন্সে নাউন, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডভার্ব, তৃতীয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ, বেটার শব্দটা। চতুর্থ সেন্টেন্সে দেখি, হি জয়েন্ট দ্য জিম টু বেটার হিজ হেলথ। শারীরিক উন্নতির জন্য সে জিম জয়েন করে। খেয়াল করেন, ইনফিনিটিভ হিসেবে বেটার আসছে। ইনফিনিটিভ যদি ইনফিনিটিভ হিসেবে নাম দেন, নাম দিতে পারেন, তবে আপনি বলতে পারেন এটা নাউন, কারণ ইনফিনিটিভ নাউনের মতো ভূমিকায় আসতে পারে। দেখেন, হি জয়েন্ট দ্য জিম টু বেটার, টু বেটার, টু বেটার। ঠিক আছে, এখানে মূল ভার্ব হচ্ছে এটা, এটা মূলত ভার্ব এনে ভার্বকে ইনফিনিটিভ বানানো বা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। মূলত এটা হচ্ছে কি হিসেবে ব্যবহার হয়েছে? ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার ছিল অ্যাডভার্ব কোনটা? দ্বিতীয় নম্বরটা। অ্যাডভার্ব কোনটা? দ্বিতীয় নম্বরটা। সেকেন্ড ওয়ান ইজ অ্যান্সার। আচ্ছা, এবার আসেন, বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, এটা একেবারে প্রাইমারি স্কুলের প্রশ্ন হয়েছে, একেবারে আমাদের বাচ্চারা সবচেয়ে ভালো পারে ঢুকে বিশ্ববিদ্যালয়। উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট, এটা আমি ইংরেজি বেসিক গ্রামারের ক্লাস করানোর সময় এই সেন্টেন্সটা দিয়ে আমি ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, যেটা আমার ক্লাসটা করতো, অথবা অনলাইনে ইউটিউবে আমার রেকর্ড আছে, ওখানে দেখতে পাবো। দেখো সহজ, সরাসরি কমন চলে আসছে। উইটা সাবজেক্ট, ব্যাঙ্গে দেখো ওয়ার্ক হচ্ছে কি? ভার্ব। তাহলে এভরিডে, উই ওয়ার্ক এভরিডে, তাহলে আমরা ডেইলি, এভরিডে কিন্তু মডিফায়ার হিসেবে আসছে, কারণ এটা সময় বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। তাহলে এখন এক্সেপ্ট ফ্রাইডে, এক্সেপ্ট ফ্রাইডে, তাহলে ফ্রাইডে একটা নাউন, এই নাউনের আগে এই নাউনটাকে এই অংশের সাথে সম্পর্ক করানোর জন্য এই অ্যাকসেপ্ট শব্দটা আসছে। ভালোভাবে বুঝো, আমি যদি এখানে অ্যাকসেপ্ট না লিখে, এখানে যদি অ্যাকসেপ্ট না লিখে, এখানে আমি যদি উইদাউট লিখতাম, উইদাউট লিখতাম, তুমি কখনোই টেনশন করতে না যে উইদাউট কোন ভাড়া উচিত। তুই বলতে যে হ্যাঁ উইদাউট তো প্রেপোজিশন, উইদাউট ফ্রাইডে, উইদাউট ফ্রাইডে, উইদাউট যে অর্থ, অ্যাকসেপ্টও একই অর্থ, সুতরাং এটা একটা হচ্ছে প্রেপোজিশন। এই এক্সাম্পলটাই দিয়েছিলাম, এবং আমি আরো একটা এক্সাম্পল দিয়েছিলাম। এই এক্সাম্পলটা, আই নো নাথিং, আই নো নাথিং, এবং আমি লিখেছিলাম রিগার্ডিং, রিগার্ডিং দিস, দিস ম্যাটার, ম্যাটার। এবং এই রিগার্ডিং কোন পার্ট অফ স্পিচ, এটাও বিশেষ পরীক্ষা আসছিল, এবং এই এক্সাম্পলটাও আমি দেখিয়েছিলাম। আইটা সাবজেক্ট,
নোট আবার নাথিংটা অবজেক্ট, রিগার্ডিং হচ্ছে প্রেপোজিশন, দিস ম্যাটার হচ্ছে নাউন। রিগার্ডিং আইএনজি যুক্ত শব্দটা প্রেপোজিশন। এই যে এখানে রিগার্ডিং যেমন প্রেপোজিশন আর এখানে এক্সেপ্টও প্রেপোজিশন। আমি আরো একটা এক্সাম্পল দেখাছিলাম, ওটাও বিশেষ পরীক্ষায় এর আগে আসছে। এই দেখো আমি মনে করো আমি লিখলাম কর্ণফুলি, কর্ণফুলি মনে করো ওয়াই দিয়ে লিখলাম, এক নদীর নাম। হ্যাঁ, মনে করো হ্যাজ গন, গো দিয়ে লিখলাম কারণ নদী যেহেতু একটু গতি আছে, গো শব্দটা যায় তার সাথে, হ্যাজ গন। এরপর আমি লিখলাম মনে করো পাস্ট চিটাগং সিটি, চিটাগং সিটি। এই যে ফার্স্ট শব্দটা আছে, তাহলে দেখো কর্ণফুলি হচ্ছে তোমার জন্য সাবজেক্ট, হ্যাজ গন হচ্ছে ভার্ব, এই যে কর্ণফুলি, এই যে চিটাগং সিটি এটা নাউন, এই নাউনের আগে ফার্স্ট শব্দটা হচ্ছে প্রেপোজিশন, ফার্স্ট শব্দটা হচ্ছে কি প্রেপোজিশন। এই এক্সাম্পলটা, এই তিনটা এক্সাম্পল আমি তোমাকে পড়ানোর সময় দেখিয়েছিলাম এবং এই তিনটাই গত 3 বিসিএস এর পর আসছে। ঠিক আছে, এই প্রেপোজিশনের আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন আসে বারবার করে বলছিলাম। তাহলে মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি, এখানে একটু ট্রিকি করে প্রশ্নটা করা হয়েছে, অর্থাৎ এখানে মূলত কবিদের সাল সম্পর্কে, জন্মসাল সম্পর্কে তুমি তোমার ক্লিয়ারলি ধারণা আছে কিনা এটা নিয়ে এখানে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা সবাই জানি রবি ঠাকুর, রবি ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে। তাহলে কায়কোবাদের জন্ম হচ্ছে মূলত 1857 সালে, 1857। তাহলে এবার আমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্তের সবার আগে উনি হচ্ছে 1812 সালে, 1812 সালে। ইসমাইল হুসেন সিরাজি ওনার জন্ম হচ্ছে 1880 সালে, 1880। প্রশ্ন কি ছিল? মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? তাহলে মাইকেল মধুসূদন দত্ত জন্ম কখন? তাহলে নিশ্চয়ই মাইকেল, এখানে অপশনের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের আগের মানুষ হিসেবে আমরা পাচ্ছি কাকে? গুরুত্বপূর্ণ কবি, কবি 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 হিসেবে পাচ্ছি ইসমাইল হোসেন সিরাজি, কবি ছিল না। এরা দুজন কবি থাকলেও এরা মূলত এদের দুজনকে আমরা কি হিসাবে বিবেচনা করি? মাইকেলের পরবর্তী রাইটার হিসেবে বিবেচনা করি। সুতরাং মাইকেলের আগের রাইটার এবং ভালো কবি হিসেবে আমরা পাচ্ছি ঈশ্বরচন্দ্র গুপ্তকে, এবং এই যুগ সন্ধিক্ষণের কবি। মানে খুব সহজে অ্যান্সার করতে পারবো আমি, এইভাবে সালটা লিখে দেখালাম, একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, আর কিছু না। তাহলে এখানে এটা প্রশ্ন কঠিন আছে, যারা সাধারণত প্রিলির জন্য পড়াশোনা করে এই অর্থাৎ এখানে ডেলিভার্স ট্রাভেলের এই লাইন তারা পারার কথা না, কিন্তু যাদেরকে আমরা এই যে স্পেশাল ইংরেজির জন্য যাদেরকে পড়াইছি ওদের ক্লাসের মধ্যে এখান থেকে ওখান থেকে কমেন্ট চলে আসছে, আমাদের শিট থেকে আসছে। ঠিক আছে, এটা এই জন্য ডেলিভার্স ট্রাভেলের এটা সাধারণভাবে জেনারেল স্টুডেন্ট এটা পারার মতো সহজ আসে নাই। এরপরের প্রশ্নগুলো সহ আমি প্রায় শেষ দিকে পৌঁছে গেছি, আমার আর অল্প কয়েকটা প্রশ্ন আছে মাত্র, একটু দেখি। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, পিপল থট দ্যাট দ্য ডেসপোট নাকি ওয়াজ কারাপ্ট। আর তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সহজ করে আমি মানে যেগুলো ভুল অপশন এগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেখেন পিপল থট এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ডিড, ডিড। তো ডিড এর জন্য আমরা আনবো হচ্ছে মূলত ওয়াজ ডান, এই তো। তাহলে এখানে হ্যাড আসছে বাদ, ঠিক আছে। তাহলে ওয়াজ থট এখানে আমরা পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে দ্যাট দ্য ডেসপট, এখানে ওয়াজ করাপ্ট, এখানে ওয়াজ আবার আনছে, এখানে একবার আসছে বাহুল্য দোষী, এটা আমরা নিচ্ছি না। কারণ হচ্ছে এখানে এরকম কমপ্লেক্স সেন্টেন্স থাকলে ওটাকে ক্লজটাকে রিডিউস করে দেয়া, অথবা যে কোনো মেইন পার্টটাকে, যে কোনো একটা পার্টকে আমরা কি করব, বেসিক করব, দুইটা পার্টকে করার দরকার নেই। এবার আসেন ইজ আসছে না, ইজের সাথে অ্যাক্টিভের এই অংশের সাথে কোনো মিল নাই, সুতরাং দেখেন এটা ওয়াজ থট। এই যে দেখেন দ্যাট দা, এখানে দ্যাট দা এগুলাকে আমরা এই দ্যাটটাকে রিডিউস করে ইনফিনিটিভে নিয়ে আসছি টু বি, সুতরাং এটা অ্যান্সার। একটু ট্রিকি আসছে, পোলাফাইন অ্যান্সার দিবে বেশিরভাগ ক্ষেত্রে বি কে অ্যান্সার দিয়ে খুশি হয়ে যাবে, ঠিক? হ্যাঁ ঠিক না, কিন্তু এই যে দুইটা ওয়াজ যে তার মাথায় ঢুকবে না, এই জায়গাটাতে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার আসেন গাণিতিক লাবলু স্যার প্রশ্ন দিয়ে দিয়েছে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে এখানে অবশ্যই ভার্সাই চুক্তি ব্যাখ্যা দেওয়ার মতো লম্বা কোনো কথা না, খুব সবাই সবকিছু জানি আমরা। তাহলে এবার এই যে এরকম প্রশ্ন 47ও আসছে, অর্থাৎ বিসিএস এর প্রশ্নগুলো করার সময় আগের বছরের প্রশ্নটার সামনে রাখা হয় হয়তো, এই জন্য দেখা যাচ্ছে আগের প্রশ্নগুলোর ধারাবাহিকতায় প্রশ্নগুলো আসতেছে। তাহলে এই ধরনের এটা খুব সহজ। তাহলে আমরা নেইবার মানে সেটা আপনার ভাবি হোক আর আপনার ভাইয়া হোক, দুজনেই তো নেইবার। তাহলে এখানে আমরা জেন্ডার হিসাবে শুধু ভাবিকে নেইবার বলবো, আর
ভাইয়াকে নেইবার বলবো না এরকম তো সুযোগ নাই, সুতরাং কমন। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটা যারা মোটামুটি আগে রিটেন ভাইবা দিয়েছে তাদের কাছে সহজ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে একটি দেশের 35 থেকে 40% প্লাস মানুষ যদি 18 থেকে 40 বছর বয়স্ক, যারা কর্মক্ষম, কাজ করে প্রোডাকশন করতে সক্ষম এমন জনসংখ্যা যদি দেশের বেশিরভাগ অংশে থাকে, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। বাংলাদেশে এখনো চলছে, এটাকে চায়না কাজে লাগাইছিল। বাংলাদেশের সরকারগুলো কিন্তু এরিয়াকে কাজে লাগানোর জন্য কাজ করে যাচ্ছে। তো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ব্যাপারটাকে আমরা কি হিসাবে উত্তর করব? কর্মক্ষম বয়স। দেখো, মৃত্যুর হার এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, জন্মহার শূন্যের কোটায় আনা এগুলোর কোনো রিলেটেডই না একেবারে। জনসংখ্যার অধিকাংশ বেকার, এবং এই দুটো অপশন থেকে একটা বাছাই করতে হবে, কর্মক্ষম বয়স। আবারও বলছি, কাজ করতে পারে এরকম, মনে করো 15 বছর থেকে 40 বছর বয়স্ক মানুষের পার্সেন্টেজ পুরো দেশে 100 জন আছে। 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 60 জন হচ্ছে কাজ করতে পারে। এই পুরো দেশে, পুরো জাতির, পুরো টোটাল জনসংখ্যা, এরকম যে ব্যাপার, এই ব্যাপারটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটা একটা জাতির ক্ষেত্রে কয়েকশো বছর পরে হঠাৎ করে একবার আসে, অনেক সময় হাজার বছর পরে আসে। বাংলাদেশে এখন যাচ্ছে, এই হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটা নিয়ে রিটেনে বিশাল একটা চ্যাপ্টার আছে, তোমরা যারা রিটেন দিয়েছো তারা তো পারো। এরপরের প্রশ্নটাই আমরা দেখি এখন। এই আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এটা বেশি কমন, আমি সবসময় বলি ওই যে শুরুর দিকে ক্লাস নেওয়ার সময়, মানে সিঙ্গুলার এই জায়গা থেকে প্রশ্ন আসছে গত 35 থেকে শুরু করে এই পর্যন্ত, যদি 10টা বিসিএস ধরো 8টা বার আসছে, এই জায়গা থেকে সবসময় ঘুরে ফিরে প্রশ্ন আসে। তাহলে লাইট এটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে সিঙ্গুলার প্লুরাল যায় না। কিন্তু শুট এটা হচ্ছে বুলেট, এটার সাথে এটা এস দিয়ে প্লুরাল হয়, তার মানে এটা সিঙ্গুলার প্লুরাল একসাথে হবে এরকম সুযোগ নাই। এটা সিঙ্গুলারও আছে, প্লুরালও আছে। আবার এটা শুধু সিঙ্গুলার হয়, লাইটস কিন্তু কখনো হবে না। আবার ক্রাইটেরিয়ন, এটা হচ্ছে সিঙ্গুলার, এটার একটা প্লুরাল আছে, ক্রাইটেরিয়া। কথা বুঝছো? ক্রাইটেরিয়া। সুতরাং ক্যানন হচ্ছে সিঙ্গুলার, আবার হচ্ছে ক্যানন হচ্ছে প্লুরাল। যেমন পরীক্ষায় আসছিল বিসিএস এ ফিশ, সিঙ্গুলার প্লুরাল একই। যেমন মনে করো ডিয়ার, সিঙ্গুলার প্লুরাল একই। ঠিক আছে, এই ধরনের কিছু শব্দ আছে যে শব্দগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই, এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, এবারও চলে আসছে। এবার দেখো কোনটি বিসর্গ সন্ধি, এটা আমি অত ব্যাখ্যা দিচ্ছি না, নীরব। এখানে বাকিগুলোতে বিসর্গ সন্ধি না, অন্য নিয়মে হবে। 90, এদিকে আমি পরে আসবো, আগে 91 থেকে যাচ্ছি। 91 দেখো, শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়। এখানে প্রশ্নটাও জটিল আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু স্টুডেন্টদের পরীক্ষা হওয়ার মধ্যে সময় নষ্ট করে ফেলে। এই প্রশ্ন যারা পড়া শুরু করছে, এরা 2-3 বার পড়ার পরে এটা পাস করে আগে গেছে, এরকম ঘটনা অনেক ঘটবে, মাথায় ঢুকবে না। এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে, তাহলে শিক্ষক যদি এক বচন বোঝাতে, তাহলে আমরা চাচ্ছি শিক্ষক একজন হবে, শিক্ষার্থী অনেক হবে, এটাই তো কমন সেন্স। তাহলে এক বচন বোঝাতে দুইটা এক বচন, এরকম মিলছে না। বহু বচন বোঝাতে অনেক শিক্ষক অনেক শিক্ষার্থী, এক বচন ও বহু বচন উভয় বোঝাতে এটা অ্যান্সার না, সরি, প্রথমটি এক বচন, পরেরটি বহু বচন, কারণ এক বচন ও বহু বচন উভয়ই বোঝাতে এরকম তো না, সুতরাং অ্যান্সার হবে এটাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ, এখানে অ্যান্সার হচ্ছে গ, ইন্টারন্যাশনাল কি লেখছে, কুভিনেন্ট নাকি অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এখানে কি কোনো বানান ভুল আছে কিনা আমি জানি না, আমি আমার প্রিন্ট কপিটা একটু আমি চুপ বুলিয়ে নিই। ইন্টারন্যাশনাল, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানানোর মধ্যে একটু সমস্যা হয়ে গেছে এখানে, এটাই তো। হ্যাঁ, মানে কনভেন্ট, এটা বা এখানে প্রথমে কনফারেন্স প্রথম দুইটা, এর দ্বিতীয় দুইটা। আচ্ছা, তাহলে 1966 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এটা পাশ হয়, মূলত এই ইয়াটা। তাহলে কত সালে? 1966 সালে। 1966 সালে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে এই আইন পাস হয়, এবং এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আচ্ছা, সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশ থেকে একটা প্রশ্ন ছিল, বোর্ডে কি একটা দাগও চলে আসছে আমাদের, আমার প্রায় প্রশ্ন শেষ। এখানে এটা সুইজারল্যান্ড, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। তারপর হচ্ছে দ্য নোবেল ওদারিং হাইটস, এটা নিয়ে আমি একটু আগে কথা অলরেডি বলে ফেলছি।
এটা দিয়ে এটা আগেও বিসিএস পরীক্ষা আসছিল, ঠিক আছে। এটা হচ্ছে এমিলি ব্রন্টির লেখা একটা ফিকশন, এবং ইনি এমিলি ব্রন্টি এই বইটা লিখেছিল এলিস বেল নামে, এই ছদ্মনামে এই বইটা প্রকাশিত হয়েছিল, কিন্তু বইটা লিখেছিল এমিলি ব্রন্টি, ঠিক আছে, তার একমাত্র উপন্যাস এবং সাকসেসফুল উপন্যাস। তাহলে আমরা এই জায়গায় অ্যান্সার পাচ্ছি এলিস, হ্যাঁ, বইয়ের এই যে উদারিং হাইটস, এটা বিসিএস পরীক্ষা আগে আসছিল, এটা হচ্ছে মূলত এমিলি ব্রন্টির লেখা। আচ্ছা, এবং এখন দেখেন কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত, এটা সহজ, দেখেন খানা, এটা এখানে ছোঁয়া, এখানে কোনো কিছু নাইও, এখানেও নাই, সুতরাং এটাই অ্যান্সার। বাংলা ব্যাকরণের প্রশ্ন দেখে কঠিন মনে হবে, কিন্তু আসলে সবগুলো প্রশ্ন অপশন দেখলে সহজ হয়ে গেছে, সবগুলো প্রশ্ন একটাও ঝামেলা নাই। সাহিত্যের একটা দুটো প্রশ্ন একটু আনকমন, ইউজুয়ালি আসে না এমন জায়গা থেকে আসছে। তারপরে হচ্ছে পারিভাষিক শব্দ বলতে বোঝা যেমন এত ইজি প্রশ্নটা নাম্বার পাওয়ার জন্য জায়গা করে দিছে। তাহলে পারিভাষিক শব্দ আমরা সবাই জানি বিষয়গতভাবে সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ, ঠিক আছে, ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ নয়, নবনির্মিত না, শব্দটা আগে থেকে ছিল, শব্দটা আগে থেকে ছিল, এই জন্য সুনির্দিষ্ট অর্থবোধক, এটা নির্দিষ্ট একটা অর্থ বোঝায়, এটাই অ্যান্সার। তারপরে হচ্ছে আর এটা এখানে এই যে নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই অর্থাৎ এসসিইউ, এখানে কিন্তু আজারবাইজান নাই, এখানে পাকিস্তান, ভারত, ইরান, রাশিয়া, তারপরে হচ্ছে বেলারুশও আছে, ঠিক আছে, বেলারুশ আছে, তারপরে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান সবাই আছে, কিন্তু আজারবাইজান নেই। এই জন্য প্রশ্নটা আসছে, প্রশ্নটা কিন্তু ঝামেলার। কাজাখস্তানের কথা অনেকের মাথায় আসবে না, অনেকে মনে করবে এটা মনে হয় এখানে যেহেতু রাশিয়া, চীন সবাই আছে, এটা কোনটা থাকবে কোনটা থাকবে না এরকম, সুতরাং আজারবাইজান ইজ দ্য অ্যান্সার। তারপরে বাকি প্রশ্নগুলো সমাধান আগে পেয়েছেন আপনারা। তো আমি যেটা করেছি এটা হচ্ছে সবগুলো প্রশ্ন নিয়ে আমি একটু করে একটু কথা বলেছি, এখানে যেহেতু সায়েন্স ছিল না এই জন্য আমার কাছে সহজ হয়েছে গাণিতিক অংশটা, আমাদের লাভলু স্যার ব্যাখ্যা দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আমরা এই বিসিএস প্রিলির জেনারেল পার্টের এই সমাধানগুলো দিলাম। এবার আমাদের যে সাবজেক্টিভ প্রশ্নগুলো আছে, সাবজেক্টিভ প্রশ্নগুলোর সলিউশনগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আসবো। এগুলা পিএসসির কাছে কাটমার্ক হতে পারে, এটা এই প্রশ্নের কোনো উত্তর নাই, কেন জানো? কারণ তুমি ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে স্টুডেন্ট সাবজেক্টিভে 70 পাচ্ছে, আর একজন বাংলার স্টুডেন্ট সাবজেক্টিভে মনে করো 33 পাচ্ছে, এমন ঘটনা ঘটবে। এই জন্য পাস মার্ক এবং টোটাল মার্ক এটা নিয়ে যারা মন্তব্য করবে এরা আসলে বুঝতে পারবে না। এই জন্য কিন্তু জেনারেল প্রশ্নটা 47-এর মতো বিদঘুটেও হয় নাই, আবার একেবারে সবগুলো পারা যায় এমন প্রশ্নের বাইরে টুকটাক কিছু প্রশ্ন ছিল। তবে বিচার হচ্ছে সহজে, বিচার হচ্ছে প্রশ্ন সহজ আসছে জেনারেল পার্ট। যদি কেউ কঠিন বলো, তোমার কাছে পরীক্ষার হল একটু এরকম লাগছে, কিন্তু একটু পরে ভালো করে পড়ার পরে দেখা যাবে প্রশ্ন ট্রিকি কিন্তু সহজ জেনারেল পার্ট। এখন সাবজেক্টিভ তুমি যেভাবে করেছো ওটার উপর ডিপেন্ড করবে। আর পিএসসি প্রশ্নেরটা টাইপ করে এমন ভাবে কম্পোজটা দিছে, মানে এরকম ফোন আচরণ কেমনে করলো আমি বুঝলাম না। মানে প্রশ্নটা পোলা মাইনের তো অনেক অনেক স্টুডেন্ট কিন্তু এই প্রশ্ন দেখে একটা প্রশ্নের জায়গায় আরেকটা প্রশ্ন পড়ে ফেলে ভুল করার মতো জায়গা অনেক পাবে। তো আমরা আশা করব সরকার এই জায়গাটা নিয়ে ভবিষ্যতে এরকম কিপটামি করবে না। এবং আমাদের জেনারেল সাবজেক্টের সমাধান গেল, সাবজেক্টিভ সমাধানগুলো আমরা পার্টিকুলার টিচাররা এরকম লাইভ সেশনে নিবে। তো এগুলো যেহেতু টাইপ করে সময় নিয়ে আসতে হচ্ছে, এই জন্য আমরাও একটু সময় নিচ্ছি এতগুলো সাবজেক্ট। তো আমরা দেখা যাক আগামীকাল থেকে, আগামীকালকে বিশেষ করে ম্যাথ হয়তো আগামীকালেই শুরু করে দিব, আমরা ম্যাথ ইংলিশ এই দুটো সাবজেক্ট দিয়ে দিব। আর যেগুলো একটু সহজ সাবজেক্ট আছে এগুলাও চেষ্টা করব এই 2 দিনের মধ্যে সবগুলো সমাধান লাইভ সেশনগুলো নিয়ে নিতে। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনেছো এবং যারা কিছু শুনেছো পরে এসেছো এবং যারা এখন শুনছো এবং যারা পরবর্তী শুনছো, সবাইকে ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি। এবং এখানে যেই জায়গাগুলো ব্যাখ্যা করে দিলাম, এখানে তেমন কোনো কনফিউজিং বা এখানে ভুলভ্রান্তি থাকলে তুমি কারেকশন দিয়ে এরকম বলার কোনো জায়গা আমি পাইনি। সব ইজি ইজি ব্যাপার, ইজিলি যা বলছে তাই অ্যান্সার। তো লাইভটা শেয়ার করে রাখো, পরবর্তী সময়ে পুরো অংশটা আরেকবার দেখে নিতে পারো। আর যারা ফিউচারে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই একটা প্রশ্নের সলিউশন সেশনটা অনেক বেশি ইফেক্টিভ। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।